টোপ টোপ, এই ফ্যামিলি কার্ড কৃষি কার্ড হলো তাদের টোপ। আমরা এই টোপ মাছকে কি খাওয়ার জন্য দিয়েছিলাম নাকি ধরার জন্য? মাছ ধরার জন্য দিয়েছিলাম। আজকে তারা ফ্যামিলি কার্ড কৃষি কার্ডের নামে জাতির কাছে দিতে চায়। এই জাতি যদি তাদের এই টোপ গেলে তাহলে জাতি তাদের কাছে জিম্মি হয়ে যাবে। আজীবন তাদের হাত থেকে জাতির বাঁচার উপায় থাকবে না। তাই আসুন আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নীলফামারীর 2 আসনে নীলফামারীর গণমানুষের প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করব, রাজি আছেন কিনা? আল ফারুক ভাইকে 12 তারিখের নির্বাচনে যাতে আমরা বিজয় মালা পরিয়ে দিতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। যে সম্মানিত সুধী মন্ডলী, সম্মানিত পঞ্চপুকুরবাসী, এই মুহূর্তে মাথার পশ্চিম দিক থেকে 4 নম্বর রোডের একটি বিশাল মিছিল মাঠে প্রবেশ করেছে। গুরুত্ব কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, আমরা দেখছি মাঠ ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। নীলফামারীর পঞ্চপুকুরে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভা। ভাই এক সাইড থেকে আপনারা এক সাইড থেকে সম্মানিত সভাপতি পঞ্চপুকুর স্কুলের কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান স্যার, জনাব আব্দুর রহমান স্যার, এইখানে সবটা কভার করবেন। সম্মানিত মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, সভাপতিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এবং সামনে পঞ্চপুকুরবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুধু একটি কথা বলবো, আমরা কোন ভাড়াটিয়াকে আর দেখতে চাই না। আমি আর একটি কথা বলতে চাই, নীলফামারীর খেলার বদলে সরাসরি যদি তাদের নির্বাচন করে আমার মনে হয় বিপুল ভোটে হেরে যাবে। আমরা আর দেখা নয়, দেখার স্বর্গে আমরা বাস করি না। আমরা বাংলাদেশের মানুষ শিখে গেছি, আমরা দেখেছি প্রতিটি ভার্সিটিতে আমাদের শিক্ষিত ছেলেরা কিভাবে বিপ্লব করেছে। আমরা তাদের সাথে সুর মিলে আমরা বিপ্লব ঘটাইতে চাই। আর যারা এখন নতুন নতুন ভিআইপিরা রয়েছে, দেখছেন পঞ্চপুকুরে ভোট চাইতে নতুন ভিআইপিরা আসতেছে। এই ভিআইপিদের আমরা লাল কার্ড দেখাবো। ভিআইপিরা কোনোদিনও আমাদের সাথে থাকে না, তারা মাঝে মাঝে হঠাৎ করে আসে আমাদেরকে কিছু কথা বলে পেট দিয়ে আটকাইতে চায়। আমরা তাদের কথা মানতে রাজি না। আমরা পঞ্চপুকুরের মানুষ, আমরা 2 নম্বরের মানুষ, আমরা নীলফামারীর সদরের মানুষ। আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করি না। তারা আজকে নতুন করে বলতেছে সব ভোটেই যদি দিয়ে দাও, এই দিকের ভোট না হলেও ওই দিকে হবে। আমরা টিভিতে দেখতেছি উত্তরবঙ্গের চেয়ে দক্ষিণবঙ্গের ভোটাররা আমাদের চেয়ে সচেতন। তারা বিপুল ভোটের দাঁড়িপাল্লাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। তাদের
সাথে সাথে এই উত্তরবঙ্গের সকল ভোটারকে একত্রিত হয়ে সব আসন দাঁড়িপাল্লাকে দিয়ে আমরা ইনশাল্লাহ 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় যাই এবং দেশকে একটি সুখী সমৃদ্ধ নয়ন ছাপের রাষ্ট্র প্রদান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ। সম্মানিত পঞ্চপুকুরবাসী, এক সাইড থেকে আজকের এই দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী পদসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শৃঙ্খলার জন্য আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, পঞ্চপুকুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলী হোসেন প্রামাণিক। জনাব আলী হোসেন প্রামাণিক, আমি ওনাকে সভাপতি হিসেবে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। যে আমি সভাপতি হওয়ার জন্য প্রস্তাব পেশ করছি। জি, আমি সকলের পক্ষ থেকে উক্ত প্রস্তাবটি সমর্থন করলাম। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই নির্বাচনী জনসভার ভাই এক সাইড থেকে নেন। এই মাঠ তলায় তলায় ভরপুর হয়েছে। এই উপস্থিতি প্রদান করে তারা ফ্যামিলি কার্ড দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। আগামী 12ই ফেব্রুয়ারি ফ্যামিলি কার্ডের পরিবর্তে আর ভাই সামনে দেন। লাল কার্ড দেখাবে। সংগ্রামী সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছে নীলফামারী টপ বিশিষ্ট আলেমদ্দিন জনাব হযরত মাওলানা আব্দুল মালিক মাদানী। জনাব হযরত মাওলানা আব্দুল মালিক মাদানী। বলে নীলফামারী টপ নিউজে লাইভ চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا। পঞ্চপুকুর ইউনিয়ন দাঁড়িপাল্লা মার্কার ডাকে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত বিশিষ্ট সুধীজন, সম্মানিত পঞ্চপুকুর এলাকাবাসী, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং পাশাপাশি বিশেষ করে আমাদের যারা ভিন্ন ধর্মের ভাই আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা এই যে বাংলাদেশটা হচ্ছে আমাদের দেশ, এই দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। আর এই দেশ যদি নষ্ট হয় আমরাও কি ভালো থাকবো না, নষ্ট হয়ে যাব। সুতরাং এবার বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে তারা ভালো রাখবে। সম্মানিত উপস্থিতি, বাস্তবতা বলছে সামনের যে 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচন কোন দলের হবে না, এই নির্বাচন হবে ঢলের। ঢল নামবে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব অবাক ভাবে তাকিয়ে থাকবে এটা কি হচ্ছে, এত ঢল। সম্মানিত উপস্থিতি, এই যে আপনার তো গ্রামের মানুষ, আমি সহজ সরল ভাবে কিছু কথা বলি, একেবারে আয়নার মতো স্পষ্ট। সামনে যে দাঁড়িপাল্লার যে বিজয় হবে এটা আপনাদেরকে কিছু ক্লু দিচ্ছি। নাম্বার 1, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে, স্বাধীনতার জন্য লড়াই করে, স্বাধীনতার পরে তারাই দেশকে নেতৃত্ব দেয়, তারা দেশের চালিকা শক্তি হয়। 2024 সালের 5ই আগস্টের বিজয়ের যারা নেতৃত্ব দিয়েছে, ইনশাআল্লাহ এরাই এই স্বাধীনতা যুদ্ধ তারা করেছে। স্বাধীনতার পরবর্তীতে এরাই
আমাদের মানবিক যে রাষ্ট্রনায়ক যিনি হবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি যে বক্তব্য তার মিথ্যা প্রচারণা করে বলছে নারীরা যারা নাকি কর্ম করে তারা নাকি পতিতাবৃত্তি করে, নাউযুবিল্লাহ। অথচ দেখেন আমির জামাতের স্ত্রী তিনি ডাক্তার, তিনি সংসদ সদস্য সংরক্ষিত, তার 2 মেয়ে ডাক্তার, তার মেডিকেল রয়েছে যেখানে মহিলাদের রয়েছে। অথচ আমাদের তারেক রহমানের স্ত্রী তিনি ডাক্তার, কিন্তু ডাক্তার হওয়া সত্ত্বেও বাংলাদেশে এমন কোনো প্রমাণিত হয় না তার কোনো অবদান রয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আন্তর্জাতিক ভাবে এটা প্রমাণিত হচ্ছে। আন্তর্জাতিক রয়টার্স সংস্থা, এরপরে আপনার ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা রিপোর্ট করেছে বাংলাদেশের বিজয় হবে দাঁড়িপাল্লা। শুধু তাই নয়, বাংলাদেশের যারা এলিট শ্রেণী, যাদের আইকিউ রয়েছে, যাদের ব্রেন রয়েছে, যাদের মেধা রয়েছে, তারা বুঝছে এই দেশ যদি ভারতের পক্ষে থাকে আমাদের কোনো অগ্রগতি হবে না। ভারতের বিপক্ষে থাকলে আমরা সুযোগ পাবো তুরস্ক, আমরা পাবো আমেরিকা, আমরা পাবো চীন, আমরা পাবো সেই আরব বিশ্ব। সুতরাং ভারত যেহেতু আমাদেরকে কিছুই দিতে পারবে না, তারা নেই এইবার বাংলাদেশের এলিট শ্রেণী থেকে শুরু করে নিয়ে যাদের সামান্যতম আইকিউ রয়েছে তারা বলছে আমরা এবার দেশকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে দাঁড় করাবো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, টিআইবির রিপোর্ট, এই একবারে নগদ হয়েছে টিআইবির রিপোর্ট। সেই টিআইবির রিপোর্টে 600 জন সহিংসতার সাথে জড়িত, অন্যায় কাজের সাথে জড়িত, তার মধ্যে 550 জন হচ্ছে তাদের। 600 জনের মধ্যে 550 তাদের। তা বাংলাদেশের মানুষ কি এত বোকা হয়ে গেছে যে এখন ওই দুর্নীতিবাজদেরকে ভোট দিবে? দিবে না। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি কথা হলো আল কোরআন এবং সুন্নাহ প্রমাণ করছে আগামীর দেশ আলেম ওলামাদের দেশ হবে, আগামীর দেশ ন্যায় ইনসাফের দেশ হবে, আগামীর পার্লামেন্ট হবে সৎ মানুষের পার্লামেন্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার বিষয় কোরআনে বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলা আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন আমি তাদেরকে অনুগ্রহ করব যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের প্রতি অত্যাচার করে রাখা হয়েছিল, যাদের প্রতি নির্যাতন করা হয়েছিল। আল্লাহ বলছেন আমি এদেরকে অনুগ্রহ করব। কে অনুগ্রহ করবে? আল্লাহ। অনুগ্রহটা কি? আমি তাদেরকে নেতা বানাবো। আমি এখন দেখছি আয়াতটা বাস্তবে দেখছি আল্লাহ নেতা করে দিয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আল্লাহ নেতা বানিয়ে দিয়েছে। এখন বাকি আছে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেব। এটা এখন সামনে দেখবে। আমরা নেতা দেখছি, এখন কি আমরা কি দেবে? রাষ্ট্র দিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ডাইরেক্ট স্টেটমেন্ট করে দিয়েছেন এই যে আমাদেরকে যে ক্ষমতাই দিবে। আল্লাহ বলছেন ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা। যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যাদেরকে জুলুম করে হত্যা করা হয়েছে, যাদেরকে মিথ্যাচার করে হত্যা করা হয়েছে, এদের যারা বন্ধু, এদের যারা সাথী, এদের যারা বন্ধু, আমি তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেব। সম্মানিত উপস্থিতি, 28 অক্টোবর 2006 সালে মানুষ কিভাবে নির্মমভাবে সাপ পিটা করে হত্যা করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের একজন আলেম যেটা আন্তর্জাতিক ভাবে সবাই ছেলে আল্লাহ থেকে হত্যা করেছে। শুধু তাই নয়, হত্যা করা হয়েছে তিনি আন্তর্জাতিক ভাবে আলেম স্কলার লোক সেই মতুর রহমান নিজামীকে, তাকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশের অর্থনৈতিকভাবে তালিকা শক্তি ছিল মীর কাসেম আলী, তাকে হত্যা করা হয়েছে। ওই কথায় আল্লাহ বলছেন যাদেরকে হত্যা করা হয়েছে তার বন্ধুদেরকে, তার সাথীদেরকে আমি রাষ্ট্রের দায়িত্ব দেব। এই কথা কার? সুতরাং যেহেতু
সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি কোরআন বিশ্বাস করি, আল্লাহ এক জায়গায় বলছেন 5ই আগস্টের কথা বলছেন, নেতারা কর্মীদের রেখে পলায়ন করবে, তাদের সকল কলা কৌশল ভেস্তে যাবে। 5ই আগস্ট নেতা কর্মী রেখে পলায়ন করে নাই, এই কথাটা কার? আল্লাহ। যেহেতু ওই কথাটাও আল্লাহ, এ কথাটাও আল্লাহ। আল্লাহ বলছেন যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যেহেতু মীর কাসেম আলীকে, মইদুর রহমান নিজামীকে, দেলোয়ার হোসেন সাঈদীকে, এদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এদের আমরা বন্ধু, এদের আমরা সাথী। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিবেন। আল্লাহর ওয়াদা। সর্বশেষ এই কাজটা আল্লাহ বিজয় করে দিবে। মানুষের শক্তির চেয়ে কার শক্তি বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের হৃদয়গুলো আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ যেভাবে ইচ্ছা পরিবর্তন করে দিবেন। আপনারা যতই চিৎকার করেন ভাই বিরোধী দল, কিচ্ছু লাভ হবে না। হৃদয়গুলোর মালিককে আল্লাহ হৃদয় ঝুঁকি দিয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। সুতরাং বাংলাদেশের আর কোন শক্তি নাই যেই শক্তি মানুষের হৃদয় থেকে দাঁড়িপাল্লাকে ছিনিয়ে নেবে। এটাই প্রমাণ করে গোটা বাংলাদেশের যুদ্ধাল গজল তৈরি হয়েছে, এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই বিষয় অন্য কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই নির্বাচনী জনসভায় যারা উপস্থিত হয়েছে, এই উপস্থিতি থেকে তারা ভয়ে প্রকম্পিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন নয়, তারা ভয়ে একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। শুধু মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী জেলা শাখার সম্মানিত সাবেক জেলা সভাপতি, ছাত্রনেতা তৌহিদুর রহমান। ছাত্রনেতা তৌহিদুর রহমান। চাঁদাবাজের বিরুদ্ধে কোনো মার্কা আছে না? দুর্নীতিবাজের বিরুদ্ধে কোনো মার্কা আছে না? সেই মার্কা আরো জোরে একই সুরে বলতে থাকো। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের ভাইদের প্রতি সম্মানিত ভাইরা, ভূমিকা ছাড়াই আমি আসন্ন নির্বাচনে আমাদের প্রার্থী অ্যাডভোকেট আলফরদ আব্দুল লতিফ তার নির্বাচনী ইশতেহারে দু একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত ভাইরা, আমাদের দেশ স্বাধীনতার 55 বছর হয়ে গেছে। বেশ কয়েকটি সরকার আমরা এখানে পেয়েছি। আজকে আমরা প্রতি 5 বছর পর পর এখানে আমাদের প্রতিনিধি হিসেবে একজন এমপি পাই আমরা। যদি আমরা দীর্ঘ 55 বছরের হিসাব যদি আমরা করি, সাধারণ জনগণের বেশ কয়েকটি সমস্যার সমাধান হলে এই সাধারণ জনগণের সবকিছু সমস্যার সমাধান সম্ভব। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে মৌলিক যে সমস্যাটা আমাদের হয় সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আজকে আপনি দেখবেন একটা মানুষের বাড়িতে যদি একটি ছোট রোগ ধরে, একটি কিডনিতে সমস্যা হয়, তার যদি প্রেসারের রোগী হয় বা ছোটখাটো একটা রোগ হয়, এই রোগের চিকিৎসা করতে করতে একটা মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই নীলফামারী সদর হাসপাতাল, যে হাসপাতালে আমাদের গরিব মানুষ থেকে শুরু করে সকল মানুষের চিকিৎসা হওয়ার কথা ছিল, সেই হাসপাতালে রোগী নিয়ে গিয়ে দেখবেন রোগীর একটু রোগের গভীরতা বেশি হলে সেই রোগীটিকে সাথে সাথে ট্রান্সফার করে রিফার করে দেওয়া হচ্ছে। সেখানে কোনো ডাক্তার বসে না, বিশেষজ্ঞ ডাক্তার বসে না। সকালবেলা যদি আপনি টিকিট কেটে ডাক্তার দেখান, ডাক্তার ঠিকই 4-5টার ওষুধ লাগে, কিন্তু শুধুমাত্র প্যারাসিটামলে তার টিক চিহ্ন দেয়, হয় না? কোন টেস্ট হয় এই হাসপাতালে? এক্সরে হয়, ইসিজি হয়, বড় ধরনের টেস্ট গুলো সেখানে হয়। তাহলে এই হাসপাতালে আমাদের কোনো উপকারে আসে? এই হাসপাতালে আমাদের কোনো উপকারে আসে না। ছাগল বিক্রি করে, হাঁস বিক্রি করে সন্তানদেরকে আমাদের
বাড়ি ফিরে আসতে হয়। আমরা এবার বলেছি, আমরা যদি নির্বাচিত হই এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবো, এই আধুনিক হাসপাতালে সকল ধরনের টেস্ট এবং চিকিৎসা হতে হবে। এই কথা করেছি আমরা। একটি সরকারি মেডিকেল কলেজ এসেছে আমাদের এখানে, মেডিকেল কলেজটাকে অকার্যকর করে ফেলে রাখা হয়েছে। অ্যাডভোকেট আল ফারুক আব্দুল্লাহ নির্বাচনী ইস্তারে দিয়েছেন এই সরকারি হাসপাতালকে কার্যকর করে নীলফামারীতে এই বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। প্রিয় ভাইরা আমার, আজকে যানজট এই নীলফামারীকে নিয়ে মাস্টার প্ল্যান কারণ নাই। এই নীলফামারী থেকে একটি বাইপাস সড়কের খুবই প্রয়োজন। বারবার আমাদের প্রতিনিধিরা এসে বলে বাইপাস সড়ক করবো, কিন্তু কোন প্রতিনিধি এখন পর্যন্ত বাইপাস সড়কটি করতে পারে নাই। তাকে অত্যাচারে আমরা বের হতে পারি না। আমরা কথা দিয়েছি যদি নির্বাচিত হই আমরা দ্রুত সময়ের মধ্যে একটি বাইপাস সড়ক নির্মাণ করে শহরকে আমরা সুরক্ষিত করবো। ভাইয়ের আমার, মাদকের লাভ হয়ে গেছে গ্রামে গঞ্জে। কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে, জনপ্রতিনিধির ইঙ্গিতে মাদক ঢোকে আমাদের নীলফামারীতে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। ভাইয়ের আমার, সবশেষে আমাদের চমকপ্রদ নির্বাচনী ইশতেহার হয়েছে। আমাদেরকে যারা শত্রু ভাবেন, যারা আমাদেরকে শত্রু ভাবেন, তারা আমাদের কাছে ইনসাফ পাবেন। কোন মিথ্যা হয়রানিমূলক মামলায় কাউকে আর কারাগারে যেতে হবে না আমাদের মতো। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আগামী 12 তারিখের নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এই নীলফামারীকে সাজানোর জন্য দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছি আপনাদের কাছে। সবশেষে যে কথাটি বলতে চাই ভাইরা আমার, কেন উন্নয়ন হয় না তার একটি মাত্র কারণ। সেই কারণটি হচ্ছে কথা ছিল এমপি নির্বাচিত হওয়ার পর থাকবেন এলাকায়, মাঝে মধ্যে যাবেন ঢাকায়। এমপি নির্বাচিত হওয়ার পর থাকে ঢাকায়, মাঝে মধ্যে আসে এলাকায়। সমস্যা তাদের চোখে আসে না। আমরা বলেছি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল্লাহ দেব সংসদের কাজে ছাড়া, কোন ব্যক্তিগত কাজে ছাড়া, জরুরি কাজে ছাড়া তিনি ঢাকায় সংসদ ভবন এলাকায় পড়ে থাকবেন না, এলাকায় জনগণের সাথে থাকবেন। আগামী নির্বাচনে নীরব ব্যালট বিপ্লব, গণভোটে হা বলুন, দাঁড়িপাল্লায় সিলমান, ন্যায় ইনসাফের বাংলাদেশ করুন। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভায় এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন 11 দলের অন্যতম শরিক দল খিলাফত বাংলাদেশ খিলাফত মজলিসের জেলা প্রচার সম্পাদক মাওলানা দিন ইসলাম। মাওলানা দিন ইসলাম, আমি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমি ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় চলে যাব, যেহেতু আমাদের প্রার্থী অনেক কাছাকাছি। সম্মানিত পঞ্চপুকুরবাসী, আপনারা সবাই ধৈর্য ধরে থাকুন, আজান শেষ হতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আগামী জাতীয় নির্বাচনে 10 দলীয় ঐক্য জোটের প্রার্থী এবং বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী নীলফামারী সদর 2 আসনের আমাদের পরিচিত মুখ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল্লাহ দেব, ঠিক কিনা? সে আমাদের সন্তান, সে একজন ন্যায় এবং নীতিবান মানুষ। আমরা এই ব্যাপারে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এটা সবাই জানি, আপনারা জানেন না? সুতরাং আপনারা আপনাদের আগামীর নেতা, আপনারা আপনাদের আগামীর রাষ্ট্রনায়ক কাকে বানাবেন সেটার টোটাল নির্ধারণ আপনারা করবেন। আপনারা 12 তারিখে কোন চাঁদাবাজ, কোন দখলদার, কোন দালালকে বাংলাদেশের ক্ষমতা তুলে দিতে চান, নাকি একজন ন্যায় ও নিষ্ঠাবান জাতীয় নেতাকে তুলে দিতে চান? সুতরাং আমরা জানি যারা বিগত 16 বছর আমরা দেখছি নীলফামারীর পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে 11 দলীয় জোটের যে
নির্বাচনী প্রচারণা কার্যক্রম হিসাবে জনসভা অনুষ্ঠিত হচ্ছে পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। বাদ মাগরিবের পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই জনসভার কার্যক্রম। চলমান পরিস্থিতিতে অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ ভাইয়ের ডাকে এবং যেমনটা বলছেন যে দাঁড়িপাল্লা মার্কার ডাকে আজকের যে নির্বাচনী জনসভা সেটাতে কিন্তু অংশ নিয়েছে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু যেটা বলছেন যে নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করেছে সেটা পর্যায়ক্রমে সকলের জন্য ন্যায় এবং কল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে এবং সকল ন্যায় ইনসাফের যে তাদের যে দেশ গড়ার চিন্তা হবে সেটা কিন্তু তারা প্রত্যাশা করছেন ভোটারদের কাছে। তারই লক্ষ্যে কিন্তু পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ বাদ মাগরিবের পরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনসভা। অংশ নিয়েছে 11 দলীয় জোট নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলার সকল নেতাকর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ভোটাররা এবং সমর্থনরা তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন এবং এই মাঠে সমাবেত হয়েছেন। পবিত্র এশার আজান অনুষ্ঠিত হচ্ছে। বক্তব্য রাখছেন 11 দলীয় জোটের খিলাফত মজলিসের প্রচার সম্পাদক। পর্যায়ক্রমে বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখছেন এবং আগামী দিনে 12 তারিখ তারা বলছেন যেমনটা যে ইনসাফের যে প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছেন এবং হ্যাঁ ভোটের পক্ষে তাদের প্রচারণা সেটা কিন্তু দেখছি বক্তারা তুলে ধরছেন এবং আগামী দিনে একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করছেন। আমরা এমনটাই বক্তব্য শুনছি এবং দেখছি আজকের এই পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম, যেসব নেতা নিজে দুর্নীতির মামলায়, নিজের চাঁদাবাজির মামলায় 17 বছর লন্ডনে কাটায়, ওই সব নেতার মুখে রাষ্ট্রীয় কাঠামো সুন্দর করার কথা, রাষ্ট্রকে উন্নতি করার কথা এবং ফ্যামিলি কার্ড বিভিন্ন জনগণকে বিভিন্ন কার্ডের প্রলোভন দেখানোর কথা, এসব শুধু স্বপ্নে এবং স্বপ্নের মাধ্যমে মানে বাস্তবে সম্ভব নয়। সুতরাং আগামী জাতীয় নির্বাচনে আমাদেরকে একজন ন্যায় ও নিষ্ঠাবান নেতা নির্বাচন করতে হবে, যাতে আগামী জাতীয় সংসদ থেকে বাংলাদেশের মানুষ তাদের অধিকার বুঝে পায়, বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার দাবি পায়। সুতরাং আমাদের নীলফামারী সদর আসন থেকে আমাদের দাঁড়িপাল্লার কান্ডারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফকে আমরা সকলেই বিজয় করবো তো ইনশাআল্লাহ, সকলে বিজয় করবো তো ইনশাআল্লাহ। 12 তারিখে ব্যালটের মাধ্যমে আমরা তাদেরকে লাল কার্ড দেখাইতে পারবো তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ। সুতরাং আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা কোনো চাঁদাবাজকে দেখতে চাই না। আপনারা চান? যদি না চান, আগামী 12 তারিখ সকলেই আপনাদের মূল্যবান ভোটটি ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় দিয়ে একদম ভোট গণনা হওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্রে কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। সুতরাং আমরা শুনতে পাচ্ছি আমাদের বিরোধী দল, আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল, তারা আমাদেরকে চোখ রাঙাচ্ছে, তারা নীলফামারীতে প্রচার করছে জনগণ ভোট দিক আর না দিক এমপি আমাদের ধানের শীষ। সুতরাং আপনারা যারা এইসব স্বপ্ন নিয়ে রাতে ঘুমান, ওই সব স্বপ্ন বাস্তবায়ন যদি আপনারা বাস্তবায়ন করতে আসেন, আমরা বাংলার তৌহিদি জনতা, আমরা নীলফামারীর প্রত্যেকটা জনগণ নিজ নিজ স্থান থেকে আমরা রুখে দাঁড়িয়ে দেব ইনশাআল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুককে 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আপনাদের সকলের কাছে বিনীত আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত সুধী মণ্ডলী, দাঁড়িপাল্লা মার্কার আজকে এই বিশাল নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন 11 দল জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত জেলা সভাপতি তারি আব্দুল সালাম। তারি আব্দুল সালাম থাক হে মার্কা আছে, এই টেনশন আছে, আরে চলে এসে শুনে বলতে থাকো পঞ্চমগুলো কচুর কথা রামনগর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত তৌহিদি জনতা, সবার উদ্দেশ্যে কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কার বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ চোখ রাঙ্গানি দেখাইলে তাতে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ পূর্বের ইতিহাস জানে, মুসলমানের ইতিহাস জানে। কাবাগরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী পাঠিয়েছিল, তাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কোন বড় দলকে ব্যবহার করে নাই, পাখিকে ব্যবহার করে ধ্বংস করেছে। স্বৈরাচার আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বড় কোন দল তারা মাঠে নামে নাই। এদেশের ছাত্র জনতা মাঠে নেমেছে, তাদেরকে রুখে দেওয়ার জন্য বড় কোনো ব্যক্তিদেরকে মাঠে নামতে হয় নাই। ছাত্র জনতাই তাদেরকে প্রতিহত করেছে, রুখে দিয়েছে। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না, টেন্ডারবাজি আর চলবে না। বাংলাদেশে চলবে শুধু ইসলামের আইন। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের বাংলাদেশ, এবারের বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, এবারের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। 64 জেলা থেকে 300 আসন থেকে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে জোয়ার উঠেছে। এবার বাংলাদেশের মানুষ পরিবর্তন করে ছাড়বে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আপনারা জনসভা করেন, আপনি আমাদের প্রতিযোগী দল। আমরা যখন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন প্রতিযোগী আর প্রতিযোগী বন্ধু হিসেবেই কথাবার্তা বলি, কেউ কারো বিরুদ্ধে বলি না। কিন্তু যখন কোন প্রতিযোগী হেরে যায়, এরপরে যদি যে জিতে গেছে তার বিরুদ্ধে বলা শুরু করে, তারা কি ঘরে বসে থাকবে? তারা কি আঙ্গুল চুষবে? তারাও প্রতিবাদ করবে। সাবধানে থাকেন। 12 তারিখে ভোটের ব্যালট যদি চুরি করতে আসেন, যে হাত দিয়ে চুরি করবেন সেই হাত ভেঙে বাম হাতে ঢুকিয়ে দিব। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। আপনারা যদি আমাদেরকে বিশৃঙ্খল বানান তাহলে এটার দায়বদ্ধতা আপনারাই থাকবেন। সুতরাং খুব সাবধানে থাকবেন, সাবধানে কথাবার্তা বলবেন। আমাদের বিরুদ্ধে কোন রকমের কথা বলে আপনাদের লাভ হবে না। স্বৈরাচার খতম হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, আর স্বৈরাচারের একটি মাত্র বলির মাধ্যমে সে খতম হয়েছে। সেটা হলো যে ছাত্ররা ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে রাজাকের বাচ্চা বলা হয়েছে। একটা শব্দের কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। আপনি যদি আবার আওয়ামী লীগের মতো ভোট করতে চান, সেই কথা যদি ঘোষণা দেন, তাহলে আপনার এই এক শব্দে আপনাকে লাল কার্ড দেখিয়ে দিবে বাংলাদেশের মানুষ। এই জন্য আমরা সতর্ক থাকব। ভোটের দিনে আমরা কেউ ভোট কেন্দ্র থেকে চলে যাব না। আমাদের হিসাবটা আমরা কড়াকাণ্ডা বুঝে নিয়ে এরপরে ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্র থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। রেডি আছেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। যে সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই দাঁড়িপাল্লা মার্কা নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী সদর উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, সদর উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী জেলা শাখার সম্মানিত সাবেক জেলা সভাপতি ছাত্রনেতা জনাব আহমেদ রহমান।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় পঞ্চপুকুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমাদের প্রতি 5 বছর পর পর যে ভোট আসে, ভোট আসলে আমাদের মুসলমানদেরকে অনেকেই ধোঁকা দিতে চায়। অনেকে বলেছে তাদের দলের নেতারা আমরা শরিয়া মানি না। আবার কিছুদিন পূর্বে লন্ডন থেকে নেতা এসে বললেন যে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চালাবো। কি বলছে কিনা? এদের দশাটা কেমন জানেন? এক লোক দোকানে অনেক বাকি খায়, বাকি খেয়ে হজ করে দিচ্ছে। হজ করে আসিয়া ওই দোকানদারের কথা আছে, দোকানদার কাছে মোর খাতাখান দেখাতো, সেটা হিসাবে একটু দেখাইছে। দেখে গেছে নামের আগত মোহাম্মদ আছে, কয় মোহাম্মদটা কাটি দিয়া আলহাজ লেখ। দোকানদার কাছে টাকা বোধহয় দিবি, আবার ঢাকে তুই। এরা দুনিয়ার কুকর্ম করে, অকাম কুকাম করে ক্ষমতায়। এবার কি তারা নতুন করে আসতে যাচ্ছে না? আগেও ক্ষমতায় ছিল, ক্ষমতায় ছিল। কি করেছে? চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, দুর্নীতিকে বাংলাদেশের চ্যাম্পিয়ন করেছে। তারা বুদ্ধিতে নামে দেশে খান্না দিয়েছে। তারা দেশের কোনো উন্নয়ন করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। তারা চিন্তা করেছে এদেশের আওয়ামী লীগ আর হিন্দুদের ভোটের আশায় আছে। এখন কি বলেন, আছে না? এখন আওয়ামী লীগের ভাইরা যারা অপরাধ করে নাই, ভোট দিয়েছিল, তারা চিন্তা করেছে যে আমরা এমন এক দল করলাম, নেতারা আমাদেরকে মহাবিপদে ফেলে পালে গেল। বুঝছি কিনা? এখন দেখা যাচ্ছে যে আবার ওইগুলা কিছু ফিরে এসে যারা ওই আওয়ামী লীগের আমলে মারিং গাড়িং করে খাইছিল, ওরা আবার এই বলে আসছে দেখা যাচ্ছে। এখন ওই দলের কিছু ভোটারদের কথা যে ওই সময়ও খাই, ফিরে এই সময়ও খাইছে, ব্যাপারটা কি? এখন বিএনপির কিছু সাধারণ লোকের কথা যে দীর্ঘদিন মিছিল মিটিং আমরা করলাম, এরা নেতা নিয়ে আমরা করবো। ঠিক দেখি ওনার সময় যায়, ওনার সময় এটা সেরে সেরে মুসিবটা হয়। তাহলে এই লোকের তারা ওই দলের সমর্থন তৃণমূলের তাদেরা বিএনপির মধ্যে যাদের মাথায় দিয়ে গেছে, এরা এদেরকে এখন ঘৃণা করা শুরু করেছে। তারা চিন্তা করেছে হিন্দু ধর্মের ভাইদের ভোট নেবে। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর অনেক হিন্দু ধর্মের বাড়িতে হামলা হয়েছে, তাদের কাছে চাঁদাবাজি হয়েছে, তাদের সম্পদ লুণ্ঠন হয়েছে। একটা চাঁদাবাজি, একটা কোনো 2 নম্বর কাজের সাথে জামাত ইসলাম জড়িত ছিল না। প্রমাণ আছে, হিন্দু ধর্মের বাড়ি থেকে এক বাড়ি থেকে তারা গরু নিয়ে এসেছিল, এসে 20,000 টাকার চাঁদাবাজি করেছে। এই বিএনপির দলের লোক নীলফামারীতে প্রমাণ আছে, বাংলাদেশে হাজার হাজার প্রমাণ আছে। তারা হিন্দুদের বাড়িতে আক্রমণ করেছে, তাদের কাছে চাঁদাবাজি করেছে। এই হিন্দু ভাইয়েরা আর তাদেরকে আর ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে না। তাহলে এত তারা যে আশায় ভোট দেবেছে, এই আশা তাদের বাস্তবায়ন হবে না। হবে নাকি? হবে না। প্রিয় ভাইরা আমার, অতএব আমরা বলতে চাই, আমরা নীলফামারীর মানুষ সহজ সরল। অনেকে আমাদেরকে ঠকিয়েছে। নেতা হওয়ার, নির্বাচিত হওয়ার আগে নানা ধরনের সংস্কৃতি করে নেতা হয়ে আর আমাদের কাছে থাকে না, চলে যায় ঢাকা। কি বলেন? এবারও আমরা বলতে চাই, আমরা নীলফামারীর মানুষ সহজ সরল হলে আমরা তো ধোঁকা নয় যে আমরা ভোট দেবো নীলফামারী। চলে যাইবে এমপির বাড়ি কেন্দ্রে আমাদের কি ধোঁকা পাইছেন? আমরা ভোট দেবো এতে এমপি হবে বেনারত। এতে আমরা আর বোকা হতে চাই না। আমরা বলতে চাই, আপনি হচ্ছেন বসন্তের কুকিল, আপনি কিসের নীলফামারী উন্নয়ন করবেন? আপনি তো নীলফামারীর কোনো রাস্তাঘাট জানেন না, নীলফামারীর কোনো মানুষকে চেনেন না, নীলফামারীর কোনো চিন্তা ভাবনা, কোনো রূপরেখা আপনার মাথায় নাই। আপনি উড়েছে চুড়ে বসে নীলফামারীর মানুষকে ধোঁকা দিতে চান। আপনি নীলফামারীতে আসার আগে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন নেতা? লন্ডনে ছিল। কিসের অপরাধ? দুর্নীতির অপরাধ।
তিনি কি এমপি ছিল না মন্ত্রী ছিল? ছিল কি? কিছু ছিল না। তাহলে এমপি না মন্ত্রী না, তিনি যদি এমপি হন তাহলে নীলফামারীর অবস্থা কি করবে? নীলফামারী বাসীতে দেশে গেলে কি বলেন? অতএব আমরা বলতে চাই, কেউ দেশান্তর কুকুরে এসে কুকুর ডাক দিলে আমরা তারা এই ডাকে সাড়া দেবো না। তারা মনে করছে টাকা দিয়ে নীলফামারীর মানুষকে কিনবে। সম্ভব? সম্ভব কি? আমরা স্পষ্ট বলতে চাই, টাকা দিয়ে হাটে বাজারে গেলে গরু ছাগল কেনা যায়, বাজারে পণ্য কেনা যায়। নীলফামারীর মানুষ বোকা নয়। নীলফামারীর মানুষ তাদের বিবেক আছে, এই বিবেককে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। এতে আমরা বলতে চাই, সময় থাকতে সাবধান হয়ে যায়। গোটা বাংলাদেশে যেভাবে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে, তারা এই গণজোয়ারকে রোধ করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের গায়ে তারা হাত দিয়েছে, মা বোনদেরকে তারা আঘাত করতেছে। আমরা বলতে চাই, আর যদি আমাদের কোথাও কোনো জায়গায় মা বোনদের গায়ে আঘাত আনা হয়, আমাদের নির্বাচনী কাজে কোনো ধরনের ব্যতিক্রমী কোনো ধরনের প্রতিবাদ সৃষ্টি করা হয়, আমরা নীলফামারীর মানুষ দেশে থাকবে না। আমরা জীবন দিয়েছি, আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে, আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের অধিকার আদায়ের জন্য 12 তারিখের প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। তখন আমাদের ব্যালট বাক্সে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করে ছাড়বেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, পঞ্চপুকুর ইউনিয়ন জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে ব্যক্তিগত কথা বলে দিতে চাই, যে মানুষটি এমপি মন্ত্রী না হয়ে খাওয়ার ক্ষমতার ব্যাপারে দেখে এত দুর্নীতি করতে পারে, সেই মানুষটি যদি নীলফামারীর এমপি হয়, নীলফামারীর মন্ত্রী হয়, এরা কি নীলফামারীকে ঠিক রাখতে পারবে? এমপি মন্ত্রী না হয় দুর্নীতির মামলায় যদি বিদেশ পালিয়ে যায়, এরা কখনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এদের মুখে শোভা পায় না, পায় না। সংগ্রামী সুধী মণ্ডলী, এ পর্যায়ে আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী শহর শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও এডিশনাল পিপি নীলফামারী জেস্কট জননেতা জনাব মামুনুর রশিদ পাটোয়ারি। জননেতা জনাব মামুনুর রশিদ পাটোয়ারি। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা প্রাণপ্রিয় দাঁড়িপাল্লা মার্কার ভোটার ও কর্মী ভাইরা, সকলের প্রতি আমার সশ্রদ্ধ অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আপনারা কেমন আছেন ভাই? আমার তো শহরে হকার দিয়ে ভাসিয়েছি, হকার বেড়াইছে, হকার ভোটের তাবিজ বেচাইছে। আপনাদের একটি বেচা আসছে নাকি? হ্যাঁ, ভোটের তাবিজ 1 নম্বর ভোটের তাবিজ হল যে আমার ভোট দিন আমার মন্ত্রী হব। আপনারা বলবেন আরে আগে এমপিটা হতে হবে, তারপর তো মন্ত্রী হতে হবে। এমপি হবার পাইবেন না, ঠিক এখন মন্ত্রী। আর একটা কি জানেন, ওই যে নীলসাগরের লেলিন ভাই এতদিন থেকে কুত্তিতে ছিল, এখন আসি আপনি মোড়ে মোড়ে হকারিগিরি করেছে, কত উন্নয়ন মঞ্চ, উন্নয়ন মঞ্চ, উন্নয়ন মঞ্চ হয়েছে না? উন্নয়ন মঞ্চের নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, উন্নয়ন মঞ্চ। আমি ওই লেলিন ভাইকে বলতে চাই, লেলিন ভাই
আপনি আগে নিজের উন্নয়নটাই করেন। আপনার নীলসাগর কোম্পানির নামে, অমুকের নামে, তমুকের নামে, ফল্লার নামে, তাস্টার নামে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের টাকা আপনি এই ঋণ খেলাপি হয়ে আপনি শত শত মানুষকে আপনি আজকে ফেরারি আসামি বানিয়েছেন। আর আপনার নিজের এত উন্নয়ন নাই, আপনি বলে ভোটের সময় ওই উন্নয়ন মঞ্চের তাবিজ এই নীলফামারীর মানুষ খায় না। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই, আমরা দেখেছি, আমরা কয়েকদিন আগে একটা মিছিল করেছিলাম, আপনারা গিয়েছিলেন না? এইটা ছিল হোমিওপ্যাথিক ডোজ। ওই হোমিওপ্যাথিক ডোজে মাত্র খালি হোমিওপ্যাথিক ডোজ দিয়েছি, এই ডোজে সাধুর ঘর ঘুমাইছে, মাথা এখন পানি মাছের মতন ভুলাঢুলি করেছে। আর সাদিক কায়েম আসিয়া অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে গেছে, দেয় নাই? এই অ্যান্টিবায়োটিক ডোজের খাওয়ায় তোমার এখন তারেক জিয়া গানেছে। আমরা আগামী 12 তারিখে এমন ডোজ দেব 5 বছর। আপনারা রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমরা বললাম এবার সারা বিগত সরকারের আমলে মানুষকে অন্যায় করেছে, ভোট ডাকাতি করেছে, তারা আজকে তাদের দলে যোগদান করতেছে। কিন্তু উল্টা বাতাস আপনারা দেখেছেন আমাদের নীলফামারীতেও গত কয়েকদিন আগে আজকে বিএনপি থেকে তারা যখন তাদের দুরবস্থা দেখতে পেরেছে, আজকে জামাত ইসলামীতে শত শত বিএনপির ভাইরা যোগদান করতেছে। প্রিয় পঞ্চগড়বাসী, পঞ্চপুকুরবাসী, আমরা বলতে চাই, আজকে একটা বাংলাদেশ 24-এর জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। আজকে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 50,000 ছাত্র জনতা আজকে কেউ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমাদের দাবি একটা বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু আমরা কি পেলাম? আজকে তাদের দুর্নীতি, আজকে তাদের চাঁদাবাজি, আজকে তাদের টেন্ডারবাজি, আওয়ামী লীগ সরকারের আমলে যারা ফুটপাতের দোকানদার ভাইরা 300 টাকা প্রতিদিন চাঁদা দিত, সেই চাঁদা এখন বিএনপিরা 500 টাকা উন্নয়ন করেছে। যার কারণে ছাত্র জনতা আজকে ডাকসু, রাকসু, সাকসু, ককসু, চকসু সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতা তাদের চাঁদাবাজির কারণে, দুর্নীতির কারণে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। আমরা 12 তারিখে আমরা জনগণ, নীলফামারীর মানুষ, তাদেরকে আমরা ট্রাম্প কার্ড দেখাবো ইনশাআল্লাহ। ট্রাম্প কার্ড দেখাতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমরা তাদেরকে ট্রাম্প কার্ড দেখাবো। আজকে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অথচ প্রায় 1-2 ডজন দুর্নীতিগ্রস্ত ঋণ খেলাপিদেরকে তারা আজকে এমপি ক্যান্ডিডেট বানিয়েছে। সম্মানিত ভাইরা, আসুন আমরা বলতে চাই, আজকে আমরা বলতে চাই এবার উল্টা বাতাস। এবার কোন বাতাস? এবার বাহে উল্টা বাতাস। এবার এমন বাতাস শুরু হয়েছে, চতুর্দিকে শুধু দেখবেন দাড়ি পাল্লা ছাড়া আর কোন দলের নাম নিশানা নাই। আজকে মুহতারাম আমিরে জামাত আমাদের সেই দাঁড়িয়ে তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে এসেছিলেন, আমরা সেখান থেকে আসলাম। আজকে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে যেভাবে আজকে দাড়ি পাল্লায় মুখরিত করেছে, ইনশাআল্লাহ আগামীর দিনে ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ পুনর্গঠন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, অ্যাডভোকেট আল ফারুক ভাই, তিনি কি? আমি বলতে চাই তিনি একজন আইনজীবী, আমিও একজন আইনজীবী। আমি আপনাদের ব্যাপারে, তার ব্যাপারে আমি কমপক্ষে একটা বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। অ্যাডভোকেট আল ফারুক ভাই
তিনি এমন একজন সৎ ব্যক্তি, আমি আপনাদেরকে সাক্ষ্য দিচ্ছি, আমি বলতে পারবো তার মাধ্যমে কোনোদিন 1 টাকার হেরফের হয় নাই। তিনি 1 টাকা অবৈধ ইনকাম করেন না। অ্যাডভোকেট আল ফারুক ভাই, জেলা আইনজীবী সমিতির সভাপতি, আমি একই সাথে আমরা কমিটিতে ছিলাম। তিনি দেখেছি 1টি টাকারও দুর্নীতি তো দূরের কথা, 1টি টাকা কাউকে খেতেও দেয় না। এই অ্যাডভোকেট আল ফারুক ভাইকে আমরা যদি আগামীতে পার্লামেন্টে আমরা এমপি বানাতে পারি, আমরা বলতে পারি নীলফামারীকে আমরা দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরাও দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে কি দেবে আপনার? আমরা নিজেরা 1 টাকা দুর্নীতি করবো না। আমরা নীলফামারীতে কাউকে কোন অফিস আদালতে 1 টাকার দুর্নীতি করতে দেবো না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই নীলফামারী সদর এমন একটা আসন, গোটা জেলার মধ্যে হেডকোয়ার্টার। এই আসনের যিনি এমপি হবেন তার অধীনে ডিসি চলবে, তার অধীনে এসপি চলবে, তার অধীনে ওসি চলবে। আজকে আমরা যদি অ্যাডভোকেট আল ফারুক ভাইকে আমরা যদি এমপি বানাতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সবাই মিলে আমরা সম্মানিত ভাইরা, আসুন আমরা সবাই আমরা আল ফারুক ভাইয়ের পক্ষে কাজকারী। সর্বশেষ আমি জানিয়ে দিতে চাই, আমি একটি কবিতার শ্লোক দিয়ে শেষ করতে চাই। জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের এহার দিক এবার বদলাতে চলছে। জাগবে এবারে চাষভূষা, জাগবে নাজিমাল্লাহ, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা, জিতবে দাঁড়িপাল্লা। যে সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এই দিনের লক্ষ্য করছেন, আমাদের মাঝে হাজির হয়েছেন আজকের এই দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি জলিল ভাই অ্যাডভোকেট আল ফারুক আব্দুল্লাহ ভাই। আমরা পঞ্চপুকুর বাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যিনি নমিনি, আমরা বিশ্বাস রাখি ইনশাআল্লাহ তিনি এমপি হবেন। আপনাদের বিশ্বাস হয়? আমার কাছে তার কাছে একটা আবেদন, এবং এই কর্মসূচিটা তিনি গ্রহণ করবেন, এটা আমার পক্ষ থেকে একজন ভোটার হিসাবে আজকে আমি কিন্তু ভোট দিয়ে দিয়েছি, আর আমার পোস্টাল ভোট আমি আজকে দিয়ে দিয়েছি, কালকেই পোস্ট করবো আর কি। সে দাবিটা হলো, যেহেতু তিনি মুসলিম, আমাদের নেতা, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য উনি এমপি হওয়ার পর ওনার ফেসবুকে স্ট্যাটাস থাকবে ফজরের নামাজ পড়বেন উনি আজকে পঞ্চপুকুরে। আমাদের যাদের প্রয়োজন, আমি পঞ্চপুকুরে ওনার সাথে সাক্ষাৎ করব। উনি জোহরের নামাজ পড়বেন নীলফামারীর অমুক মসজিদে। আমি চাচ্ছি যে উনি 5 ওয়াক্ত নামাজ যদি 20 মিনিট করে সময় দেয় বা 30 মিনিট করে সময় দেয়, তাহলে জনগণের সাথে আপনার 150 মিনিট তিনি কথা বলতে পারবেন। উনি ওটা আগে থেকেই একটা, তাহলে আমাদের হয়রান হতে হবে না। আমি ঢাকায় থাকি, আমি জানি আমাদের এমপি মহোদয় আজকে জোহরের নামাজ পড়বেন অমুক মসজিদে, আমি ওই মসজিদে ওনার সাথে সাক্ষাৎ করবো। আমার এই প্রস্তাবের সাথে আপনার রাজি কিনা? ওনাকে সহজে আমরা পাবো, উনি শিডিউল করে দিবেন যে অমুক মসজিদে নামাজ পড়তেছেন, আমি সহজে ওনার সাথে সাক্ষাৎ করবো। রাজি আছেন? আমি এই প্রস্তাবটা তার কাছে অনুরোধ রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কবুল করুন, আমিন।
জি সম্মানিত সুধী মন্ডলী, মাইকটা অফ করে কথা বলেন। সম্মানিত সুধী মন্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পঞ্চপুকুর ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব তাজুল আব্দুল আজিজ। শরীফুল যে সম্মানিত উপস্থিতি, আমাদের বাইরে মাঠগুলো বন্ধ আছে, আমাদের কারণে এই জন্য সামনে বক্স দিতে চলবে, আপনারা তো হট্টগোল করবেন না। আমরা দেখছি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী 2 আসনে মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ সহ যারা আজকে মঞ্চপৃষ্ঠ আছেন, সামনে উপস্থিত আছেন, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী পঞ্চপুকুরবাসী, আগামী 12 তারিখ নবম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে একটি প্রতীকের রায় দিতে হবে, সে প্রতীক হলো দাঁড়িপাল্লা মার্কা। আপনারা জানেন সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, কিন্তু আমরা পঞ্চপুকুর নীলফামারীর মানুষ যখন সরকার হয় সেটাকে তার বিপরীত মুখে আমরা বিগত দিনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কিন্তু এবারে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা প্রমাণ করে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হচ্ছে তার পক্ষে নীলফামারী 2 আসনে আল ফারুক আব্দুল লতিফ তিনি বিশাল ভূমিধস বিজয়ের মাধ্যমে তিনি বিজয় অর্জন করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী পঞ্চপুকুরবাসী, আমি 2টি কথা বলে আমি শেষ করব। একটি কথা হলো, কয়েকদিন আগে পঞ্চপুকুরের কোন এক জায়গায় ধানের শীষের একজন হকার, যিনি বিগত দিনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবে বলে প্রচার প্রসারণা করেছিল, সেই সাইফুল্লাহ রুবেল এক নির্বাচনী সভায় যখন মাঠ শূন্য দেখেছিল তখন তিনি বলেছিল তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, কোন সব মুখ্যমন্ত্রী ও মন্ত্রী মর্যাদা পাবে, পঞ্চপুকুরের মাখন যদি আপনারা ধানের শীষের পক্ষে রায় না দেন তাহলে আপনাদের উন্নয়ন হবে না। আজকে ওদের সবকে আমি বলতে চাই, পঞ্চপুকুরে আজকের এই সভা প্রমাণ করে পঞ্চপুকুরের মানুষ আপনাদের চক্রান্ত সহ্য করে না। পঞ্চপুকুরের মানুষ বিগত 71 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রমাণ করেছে, সকল নির্বাচনে পঞ্চপুকুরের মানুষ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়েছিল। অতএব আপনাদের ধর্মঘটের উন্নয়ন করবেন না, বেশি ভোট দাঁড়িপাল্লায় দিলে পঞ্চপুকুর উন্নয়ন হবে না। আমরা উন্নয়নের ধর্মকে আমরা আপনাদের ধানের শীষে ভোট দেবো না ইনশাআল্লাহ। আমরা ভোট দেবো কাকে? দাঁড়িপাল্লায়। আরেকটা কথা বলে আমি শেষ করবো, সেটা হলো 2001 সালে থেকে 2006 সাল পর্যন্ত কে প্রধানমন্ত্রী ছিল? খালেদা জিয়া ছিল না? খালেদা জিয়ার 2 ছেলের মধ্যে সম্পর্ক কি বলেন? সম্পর্ক হলো খালা ভাগিনা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এই পরিবারটা আছে। তখন কি তার হাতে ক্ষমতা ছিল না? তখন কি সে ডোনার ডিমরা দিন ফোন উন্নয়ন করতে পারত না? আসলে এখন বলতেছে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, আমি তার ভাই, আমি জোর করি উন্নয়ন নিয়ে আসবো। আসলে এটা হলো মিথ্যাচার। আমি প্রমাণ
প্রমাণ আমাদের প্রার্থী ওনার বাবা অ্যাডভোকেট আব্দুল লতিফ প্রমাণ। আজকে যে ভাড়াপুর আব্দুল্লাহ যে জায়গায় বালু তুলতে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের জন্য 2004 সালে এটা বরাদ্দ হয়েছিল, তখন এসানুল হক মিলন ছিলেন আমাদের ট্যাগ অফিসার, প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি আমাদের এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনকে দোমারে নিয়ে যাওয়ার জন্য উনি পায়তারা করেছিলেন। ওনার বাবার নেতৃত্বে আমরা 14 লক্ষ করে নীলফামারীর মানুষ প্রতিবন্ধক হয়েছিলাম। তার যদি এত ক্ষমতা থাকতো তা আমাদেরকে বাইপাস করে দোমারে সরিয়ে দিতে পারতো না। অতএব তার ক্ষমতার যে তার নেতাকর্মীরা যে মিথ্যা প্ররোচনা দিচ্ছে, এটা হলো তাদের ক্ষমতা নয়, তার ক্ষমতা হলো দুর্নীতি করার জন্য। তিনি সকল দেশের এলাকার উন্নয়ন করেনি, আগামী তো করবে না। অতএব আমরা কখনোই ভাড়াটিয়া জনের সাহায্যে তাদের ধানের শীত ভাড়া দিয়েছে, এই ভাড়া দিয়ে আর ভোট আমরা দেবো না, ঠিক আছে? আসেন সারা বাংলাদেশে ন্যায় ইনসাফের স্বার্থে, মানবিক বাংলাদেশ গড়ার স্বার্থে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কাকে ভোট দিয়ে 11 দলের মার্কাকে ভোট দিয়ে আমরা ভূমিদল বিজয় করে বাংলাদেশে ন্যায় ইনসাফ একটি রাষ্ট্র কায়েম করি। সকলে দাঁড়িপাল্লা ভোট দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। যে সম্মানিত সুধী মন্ডলী, এ পর্যায়ে আমরা অতিথি বরণ করে নেব আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন জনাব আব্দুর রহমান মাস্টার। জনাব আব্দুর রহমান মাস্টার দাঁড়িপাল্লার কান্দারি আব্দুল আব্দুল লতিফ ভাইকে জনত্বরাকে বরণ করছেন। আমরা সকলে তাড়াতাড়ি দিব। শহীদুল ভাই, শহীদুল ভাই, শহীদুল ভাই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি জনাব আলী হাসানকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন জামাত ইসলামী সদস্য ও সাবেক সেক্রেটারি পঞ্চমুখী ইউনিয়ন মাওলানা মনিরুর রহমান। অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন ডাক্তার তামিল ইসলাম দর্পণকে ফুল দিয়ে বরণ করে নেবেন পঞ্চমুখী ইউনিয়ন যুব বিভাগের সম্মানিত সভাপতি ছাত্র উপজেলা আহমেদ আসসালাম। ছাত্র উপজেলা আহমেদ আসসালাম। যে সম্মানিত সুধী মন্ডলী, অতিথি বরণের সঙ্গে আজকের এই নির্বাচনী জনসভায় 2 জন ভাইকে আমরা নতুন করে বরণ করে নেব ইনশাআল্লাহ। যারা ইতিপূর্বে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমরা এখানে আমাদের প্রধান অতিথির মাধ্যমে আমরা বরণ করে নিতে চাই। সংগ্রামী উপস্থিতি, প্রধান অতিথিকে আজকের আমাদের নতুন মেহমান যারা এসেছেন ফুল দিয়ে বরণ করে নেবেন। সর্বপ্রথম জনকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন মন, শহীদুল ভাই, সাধারণ সম্পাদক জাতীয় পঞ্চমুখী ইউনিয়ন জনাব রুহুল আমিন মনকে আজকের প্রধান অতিথি দাঁড়িপাল্লার কান্দারি জাতীয়বাদীর পঞ্চপুকুর ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব ডাক্তার অমিত আলী। জনাব ডাক্তার অমিত আলী আমরা তাদেরকে তাড়াতাড়ি দিয়ে সকল সম্ভাষণ জ্ঞাপন করছি। একটু বসেন 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 বসেন, অডিয়েন্স পিছনে আছে। মুন ভাইকে বসতে দেন।
জি সম্মানিত সুধী মন্ডলী, দেখেন হ্যাঁ, আমার পা কিন্তু আপনার পিছনে আছে। সম্মানিত সুধী মন্ডলী, আপনারা সকলেই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন। আজকের এই নির্বাচনী জনসভা এই তো আর একজন আমরা দেখছি পঞ্চপুকুর স্কুল কলেজ মাঠে 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা সেটিতে অংশ নিয়েছেন দাঁড়িপাল্লা মার্কার যে প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন মঞ্চে। জি সম্মানিত সুধী মন্ডলী, দুইজনকে ফুল দিয়ে বরণ করে নিলেন। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নীলফামারী জেলার আহ্বায়ক জনাব ডক্টর আব্দুল মজিদ স্যারকে ফুল দিয়ে বরণ করছেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চপুকুর 8 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল আজিজ, সম্মানিত সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাঠে মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুজ্জামান মন্টু, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ মাওলানা মোস্তাফিজুল ইসলাম। সম্মানিত এ পর্যায়ে আমরা যাদেরকে বরণ করে নিয়েছি তাদের মধ্য থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পঞ্চপুকুর ইউনিয়নের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক চট্টগ্রামের আলিম মাদ্রাসা জনাব রুহুল আমিন নুরকে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। শরীফুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকে বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চপুকুর ইউনিয়ন শাখার কর্তৃক আয়োজিত নির্বাচনী সভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় পঞ্চপুকুর ইউনিয়নবাসী, প্রত্যেককে আমার আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের পরিবর্তনের সময় এসেছে। আমরা পরিবর্তন করতে চাই। আমরা অনেক সময় অতিবাহিত করেছি, আমরা অনেক সময় সিদ্ধান্ত নিয়ে আমাদের ভোট নষ্ট করেছি। এবার আমরা আমাদের ভোট নষ্ট করব না। আমাদের একটি ভোট এই বাংলাদেশের উন্নয়নের পক্ষে হবে, আমাদের একটি ভোট আমাদের ন্যায় ইনসাফের পক্ষে হবে, আমাদের একটি ভোট আল কোরআনের পক্ষে হবে। এই আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই জনসমুদ্রে আজকে আপনাদের বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চপুকুর ইউনিয়ন শাখার একজন সাধারণ সদস্য হয়ে আমি নিজেকে অনেক গর্ববোধ করতেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের কথাবার্তা এক কথাই ছিল রাজাকার
আর রাজাকার, আর একটা ভাই রাজাকার দিয়েই তারা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আবার নতুন করে এই শব্দ উচ্চারণ করে আমাদেরকে দুর্বল করতে পারবে না। আর বেশি সময় নিচ্ছি না, আমি আপনাদের সকলের দোয়া চেয়ে নিচ্ছি, পাশাপাশি সকলকে আহ্বান জানাচ্ছি আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ তথা নীলফামারী 2 আসনে আমাদের মনোনীত প্রার্থী আল ফারুক ভাইকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সুন্দর দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যে সম্মানিত সুধীমণ্ডলী, আমরা নতুন অতিথির কাছ থেকে আমরা বক্তব্য শুনছি। আর একজন যিনি আছে মানে বয়সের কারণে কথা না বলার জন্য বলেছেন, আমরা সকলে ওনাকে চিনি। আমরা ওনাদের জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আনুগত্য ইসলামের জন্য কবুল করে আমিন। সংগ্রামী সুধীমণ্ডলী, আজকের এই নির্বাচনী জনসভায় এই পর্যায়ে বক্তব্য রাখছেন। আজকের এই নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লার মার্কায় জনসভার সম্মানিত প্রধান অতিথি 11 দলীয় জোটের নীলফামারী সদর 2 আসনের মনোনীত এমপি প্রার্থী জনাব অ্যাডভোকেট আল ফারুক আব্দুল্লাহকে, জনাব অ্যাডভোকেট আল ফারুক আব্দুল্লাহকে الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জোট জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত 11 জোটের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে বসে থাকা পঞ্চপুকুরের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব। আমরা জাতীয় সংসদের 43তম আয়োজনের একদম সন্নিকটে, আর কয়েকটা দিন পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নীলফামারী সদর উপজেলার প্রত্যেকটি আনাচে কানাচে যাওয়ার আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকে শুরু করে প্রার্থী হয়ে এই আসনের প্রতিটি প্রান্তে ঘুরে বেরিয়ে নীলফামারীর সমস্যা সম্পর্কে মানুষের কাছে জানতে চেয়ে এবং নিজের উপলব্ধি থেকে নীলফামারীর যে সমস্যাগুলো অতি দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করছি, সেগুলোকে আমি আপনাদের মাধ্যমে নীলফামারী পাশের সামনে পেশ করি এবং প্রতিটি সভায় মানুষের কাছ থেকে মতামত গ্রহণের মাধ্যমে তাদের সম্মতি এবং অসম্মতির মাধ্যমে একটি সুন্দর নীলফামারী নির্মাণের ক্ষেত্রে প্রত্যেকের সহযোগিতা গ্রহণ করে আসছে। আপনারা জানেন যে নীলফামারী সদর উপজেলার একটি পৌরসভা 15টি ইউনিয়ন। পৌরসভা রাস্তাঘাটগুলো পাকা হলেও ইউনিয়নের প্রায় 90% রাস্তা কাঁচা। পৌরসভার যে রাস্তাগুলো রয়েছে এবং ইউনিয়ন পরিষদ এলাকার যে সমস্ত রাস্তা রয়েছে পাকা করা হয়েছে, এগুলো অত্যন্ত সংকীর্ণ। এই সংকীর্ণ রাস্তার কারণে একটা যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হলেও বাস্তবে এটা চলাচলের যোগ্য। নীলফামারী শহর একটা রাস্তার উপর দাঁড়িয়ে এবং অন্যান্য যে কোনো জেলা শহরের তুলনায় এই জেলা শহরের রাস্তাঘাটগুলো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে সংকীর্ণ, সবচেয়ে অপ্রশস্ত।
নীলফামারী শহর একটা পকেট জেলা শহর। বাংলাদেশের কোন জেলা শহরের সাথে নীলফামারী জেলা শহরের সরাসরি কোনো রাস্তা নাই, ট্রেন যোগাযোগ নেই। নীলফামারী শহর এমন একটা জেলা শহর যে শহরের কোনো বাইপাস নাই। একটা বাইপাস আছে, অত্যন্ত সংকেত এবং অত্যন্ত বাক সমৃদ্ধ, মানে ভোরপাস সমৃদ্ধ একটা বাইপাস আছে, যেটাকে বাইপাস না বলে ভোরপাস বলাই ভালো। রাস্তাঘাটের উন্নয়ন ছাড়া আসলে উন্নয়নের রোডম্যাপে প্রথম পদক্ষেপ গ্রহণ করাই হয় না। এজন্য সবচেয়ে আগে উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়ন দরকার। আমরা নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়নকে 1 নম্বর স্থানে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। এর সাথে সামান্য কিছু ব্রিজ কালভার্ট আমাদেরকে অনেক জায়গায় যোগাযোগ থাকা অত্যন্ত সহজ করে দেয়। বহু জায়গায় এরকম সমস্যা আছে, একটা ব্রিজের জন্য অনেক ঘুরে দিতে হয়। এগুলো উন্নয়ন হবে আমাদের রাস্তাঘাটের সঙ্গে টপ প্রায়োরিটির একটি উন্নয়ন কর্মকাণ্ড ইনশাআল্লাহ। এরপরে নীলফামারীর স্বাস্থ্য সেবা খাত খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমার তো মনে হয় যে একজন সুস্থ মানুষ যদি এই সরকারি হাসপাতালগুলোতে ঢোকে, তিনি অসুস্থ হয়ে বেড়ে আসবেন। এত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ সেখানে, মানুষ এখানে সুস্থ থাকার কথা নয়। একজন অসুস্থ মানুষ সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন, সেখানে যদি পরিবেশ এত খারাপ থাকে তাহলে কেমন করে সুস্থ হবে? অথচ একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোতে তুলনামূলকভাবে স্বাস্থ্যকর পরিবেশ এবং পরিচ্ছন্নতার ব্যাপারটা আমরা লক্ষ্য করি। তাহলে কেন সরকারি হাসপাতালে হবে না? এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এর বাইরেও আমরা দেখি যে হাসপাতালগুলোতে পর্যাপ্ত ঔষধ সরকারিভাবে যেটা দেওয়ার কথা, সবগুলো ঔষধ মানুষের হাতে পৌঁছায় না, বাইরে থেকে ওষুধ কিনতে হয়। এরপর বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত থাকেন না। বিশেষজ্ঞ ডাক্তাররা সবাই রংপুর চেম্বার করেন না, আছেন এই অবস্থা? ডাক্তার সাহেবের আমি রাগ করি না, আমাদের মঞ্চকুঞ্জে একজন বড় ডাক্তার বসে আছে। আমি নীলফামারীর সমস্যা হিসেবে এটা চিহ্নিত করেছি। আমরা মেডিকেল কলেজটাকে ঠিকমতো চালু করতে পারি না, যে কারণে ডাক্তাররাও নীলফামারীতে বসবাসের চিন্তাই করেন না। বিশেষজ্ঞ ডাক্তাররা সামান্য যে কোনো সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ প্রয়োজন হলে রংপুরে যেতে হয়, হাজার হাজার টাকা খরচ করে, যাতায়াতের খরচ, ডাক্তারের পিছনে খরচ, টেস্টের পিছনে খরচ, একটা দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয় আমাদের এখানকার প্রান্তিক পর্যায়ের, অর্থনৈতিক প্রান্তিক পর্যায়ে যারা রোগী রয়েছে তাদের। তাহলে এই ভোগান্তি থেকে রক্ষার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের নীলফামারী ভিত্তিক থাকার ব্যবস্থা করা দরকার। ইনশাআল্লাহ এটা করা হবে। নীলফামারী মেডিকেল কলেজ একটা অপূর্ণাঙ্গ মেডিকেল কলেজ। আপনারা জানেন যে মেডিকেল কলেজের ছাত্রদেরকে একটা পর্যায়ে এসে ব্যবহারিক ক্লাস করতে হয়, হসপিটাল প্রেজেন্ট করা, অ্যাটাচমেন্ট লাগে। অথচ নীলফামারী মেডিকেল কলেজের ছাত্ররা এক জায়গায় পড়ে, এক জায়গায় ব্যবহারিক ক্লাস করে, আর জায়গায় গিয়ে থাকে, 3 জায়গায় তাদেরকে ব্যবহার করতে হয়। তাহলে এই যে অব্যবস্থাপনা, একটা সময় মেডিকেল কলেজটা উঠে দিতে হচ্ছিল, সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে এই মেডিকেল কলেজ রাখবে না। পরে অনেক আন্দোলন, অনেক কিছু পরে কোন রকমের মেডিকেল কলেজটাকে নীলফামারীতে রক্ষা করা গেছে। এরপরে নীলফামারীতে একটা ইপিজেড আছে, এটাও অপূর্ণাঙ্গ। নীলফামারীর ইপিজেড নীলফামারীর ইপিজেডটা অপূর্ণাঙ্গ। কিভাবে জানেন? বাংলাদেশের প্রত্যেকটা ইপিজেডে একটা করে কন্টেইনার টার্মিনাল আছে, একটা বা একাধিক কন্টেইনার টার্মিনাল আছে। কন্টেইনার মধ্যে বড় বড় লোহার বাক্সগুলো থাকে, 2-3টে থাকে সমান। আর দেখেন নাই এই কন্টেইনার টার্মিনালগুলো, এই কন্টেইনারগুলো যে টার্মিনাল রাখা হয়, সেই টার্মিনালটার অভাব আছে নীলফামারী ইপিজেডে। এরপরে নীলফামারী ইপিজেডের সাথে সরাসরি সমুদ্র বন্দর, রেল বা সড়ক যোগাযোগ নাই। এটা না থাকার কারণে, এই দুটো জিনিস না থাকার কারণে আমাদের এই ইপিজেডটা হলো অপূর্ণাঙ্গ ইপিজেড। এখানে আগের থেকে কয়েকটা ইন্ডাস্ট্রি করা জায়গা খালি ছিল,
যারা বিনিয়োগকারী তারা এই জায়গাগুলো নিচ্ছেন, কিন্তু জায়গাগুলো কোনো ইন্ডাস্ট্রি করেন না। আমি নীলফামারীতে অনেকগুলো শিল্প কারখানা খুলে দেখছি। হাজীগঞ্জের ওখানে নীলসাগর রোডে, ভবানীগঞ্জের রোডে হাজীগঞ্জের ওখানে বেশ কিছু কারখানা আছে। এই কারখানাগুলোতে আমি ভোট চাওয়ার আশায় সেখানে গিয়েছিলাম। একই সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি, আমি ভোট ব্যবস্থা করছি, সাথে আরেকটা কাজ করছি। তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে এই নীলফামারীতে আপনাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যার মধ্যে আপনার পরে আমার কিন্তু বলবো। তারা যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে আমি 3টা মৌলিক পয়েন্ট নোট করছি। তার মধ্যে একটা বিষয় হলো নীলফামারীর শ্রমিক আছে সিজনাল শ্রমিক, সারা বছর কাজ করে না নীলফামারীতে। এরা একটা সময় নোয়াখালী, কুমিল্লা, ঢাকায় দিকে চলে যাবে, আছে না এই অবস্থা? এখানকার বাইরে থেকে আসা যারা ইনভেস্টর আছেন তাদের এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমস্যা হয় বলে তারা অভিযোগ করছেন, মানে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। নীলফামারীতে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে ইমিডিয়েট এবং তার বাইরে, এই ইন্ডাস্ট্রিগুলোতে কাঁচামাল হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, এই কাঁচামালগুলো একটাও নীলফামারীর কাঁচামাল না, বাইরে থেকে আসে। নীলফামারীতে উৎপাদন হয় এমন ফসল যেগুলো আছে, সেই ফসলগুলো এবং নতুন করে আরো কিছু ফসল ফলানো যেতে পারে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে প্রকৃতিগত কিছু পরিবর্তন নিয়ে আসার পর ফসল ফলানোর ব্যবস্থা হতে পারে, যেগুলোর ভিত্তিতে ইপিজেড এবং বাইরে ইন্ডাস্ট্রি তৈরি হবে। তাদের যেটা হবে, নতুন ইন্ডাস্ট্রি হওয়ার কারণে আমাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং ওই ইন্ডাস্ট্রিতে যদি কাঁচামাল ব্যবহার হয়, নীলফামারীতে উৎপাদিত কাঁচামাল, তাহলে আমাদের কৃষকেরা ভালো একটা মূল্য পাবে। আর নতুন নতুন ইন্ডাস্ট্রি যত হবে, যেমন টেক্সটাইল মিলটা চালু নেই, বন্ধ হয়ে আছে, এই টেক্সটাইল মিলটা চালু করলে পরে কয়েক হাজার শ্রমিকের কাজ হবে। এইভাবে করে যদি আমরা ভারী শিল্প নতুন করে স্থাপন করতে পারি, তাহলে একদিকে মানুষের কর্মসংস্থান, একদিকে উৎপাদিত ফসলের মূল্য পাওয়া যাবে, আর একদিকে নীলফামারীতে একটা অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হবে, মানুষের অর্থের উন্নতি হবে, মানুষের মাথা পিছু আয় বাড়বে। কথাগুলো কি কঠিন মনে হচ্ছে? মানে আমাদের জীবনযাত্রার মানটা বাড়বে। আমরা সপ্তাহে 2 দিন গোস্ত খাই, তখন আমরা সপ্তাহে 7 দিন গোস্ত খাওয়া পাবো। শোনা কথা বুঝে গেছে? এই জিনিসটা হওয়া দরকার। কৃষকদের সাথে সম্পর্কিত একটা বিষয়, যে কৃষকরা প্রত্যেক বছর সার এবং বীজ পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যায় পড়ে। সময় মতো সার পান না, পরিমাণ মতো সার পান না, সঠিক মূল্যে সার পান না। আছে এই অবস্থা? বীজের ক্ষেত্রে এটা হয়, তাই না? তো সার আর বীজ পাওয়ার ক্ষেত্রে এই যে সময় মতো পাওয়া যায় না, পরিমাণ মতো পাওয়া যায় না, দামও বেশি দেওয়া লাগে, এটা কেন হয়? এটা হলো এক শ্রেণীর সিন্ডিকেট একটা কাজ করে। সেটা হলো যে এই সারগুলো, বীজগুলো গুদামজাত করা হয়, আটকে রাখা হয়, মানুষের চোখের আড়ালে রাখা হয়। আবার এইটা নিয়ন্ত্রণকারী যারা আছে, সরকারি সংস্থা, আরো কিছু মানে বিষয় আছে, তারা আবার ম্যানেজ থাকে তাদের দ্বারা, যারা গুদামজাত করেন, যারা এটা মজুত করেন, তাদের সাথে তাদের একটা সম্পর্ক থাকে। এই যে নানামুখী সম্পর্কের ভিত্তিতে কৃষকদেরকে তাদের কৃষি পণ্য উৎপাদনে খরচ বাড়ায় দেওয়া হলো, খরচ বেশি হয়ে গেল পণ্য উৎপাদনের ক্ষেত্রে। এই যে সমস্যাটা, আপনার এটা একটা সিন্ডিকেট কাজ করে, এই সব মিলে একটা সিন্ডিকেট। জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সিন্ডিকেট থেকে ফেলা হবে ইনশাআল্লাহ। কৃষকরা সঠিক সময়ে, সঠিক পরিমাণ, সঠিক মূল্যে সার পাবেন, বীজ পাবেন ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা খাতে যে কথা বলেছি, আমি যে আমাদের কমিটমেন্ট হলো, আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে 5 বছরের নিচের শিশু এবং 60 বছরের উপরের বৃদ্ধ, এরা চিকিৎসা সেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি হবে। এবং একই সঙ্গে প্রসূতি মায়েদের যত ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন, এগুলো সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। এভাবে করে আমরা চিকিৎসা সেবায় একটা গুরুত্বপূর্ণ অবদান, যেটা বাংলাদেশের সামর্থ্য রয়েছে, এটা করতে চাই। নীলফামারীতে আরেকটি সমস্যা হলো, নীলফামারীর শিক্ষা ব্যবস্থা একেবারেই ভালো না। আমাদের শিশু সন্তানদেরকে নীলফামারীতে পড়ানোর মতো ভালো স্কুল নাই, ভালো মাদ্রাসা নাই। আপনারা অনেকে জানেন যে মোটামুটি অবস্থা সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন, তারা তাদের
বাচ্চাদেরকে পড়ানোর জন্য সৈয়দ করে নিয়ে গিয়ে বাসা ভাড়া করে রাখে না, আছে না এরকম? দুঃখজনক। জেলা শহর হওয়ার পর আমরা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না। আর বেকার যুবকদের কর্মসংস্থান করার জন্য কারিগরি শিক্ষার যে প্রয়োজন সে শিক্ষার ব্যবস্থা আমাদের এখানে নাই। কারিগরি শিক্ষার জন্য একটা মাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, এছাড়া আর কোনো প্রতিষ্ঠান নেই, যেটা আগে ভকেশনাল ছিল, আর কোনো প্রতিষ্ঠান নেই। তাহলে শিক্ষার ব্যাপারে গুণগত মান পরিবর্তন করা ছাড়া এই এলাকায় একদিকে শিক্ষিত মানুষ তৈরি করা, আরেকদিকে বেকারত্ব ঘোষণার ব্যবস্থাটা করা হচ্ছে। নীলফামারীর পশ্চিম এবং পূর্বে 4টা জেলা আছে, পশ্চিমে 2টা, পূর্বে 2টা। আমি বলেছি নীলফামারীতে 3টা নদীর উপর ব্রিজ করলে এই 5টা জেলাকে, মানে 4টা জেলার সাথে নীলফামারীকে কানেক্ট করা সম্ভব। উত্তরাঞ্চলের একটা বিরাট অংশ 5টা জেলা, নীলফামারী তার মাঝখানে পড়ছে। নীলফামারীতে এই কানেকশনের পরে যে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় তাহলে এটা খুব ভালো চলবে এবং উত্তরাঞ্চলের বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার চাহিদা অনেকটা পূরণ করবে। নীলফামারীর একটা চিরাদি একটা বন্দর আছে, স্থল বন্দর। বাংলাদেশ ব্যবসা করে এমন ধরনের 4টা দেশের ব্যবসা এই চিরাদি বন্দর দিয়ে সম্ভব। চালু করা হয় না, বন্ধ রাখা হয়। ওদিকে বুড়িমারি চলে, এদিকে বাংলা বান্ধা চলে, কিন্তু নীলফামারীটা চালানো হয় না, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। তাহলে এই বন্দর যদি চালু করা যায়, ওই 4টা দেশের সাথে যদি এই বন্দর দিয়ে ব্যবসা হয়, সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আমাদের দাবি থাকি এটা চালু করা, যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই বন্দর চালু হলে নীলফামারী জেলার চেহারা পাল্টে হবে। এরপরে আমাদের এই জেলা, বিশেষ করে নীলফামারী সদর উপজেলার কথা বলবো, আমাদের কিশোর সমাজ এবং যুব সমাজ মাদকাসক্তি এবং জুয়ায় অত্যন্ত নাজুক অবস্থা, অপসংস্কৃত নিমজ্জিত। সামাজিক 3টা ব্যাধি যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, কিশোরদেরকে ধ্বংস করে দিচ্ছে। এটা থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো দরকার, আমরা জানি যে মাদক আসে ডিমলা উপজেলার কালীগঞ্জ পয়েন্ট থেকে, জানা আছে আপনাদের? ডিমলা উপজেলার কালীগঞ্জ পয়েন্ট দিয়ে মাদক আসে, এর শুনতেন তো হলো নাই? ভালো, আপনার ভালো মানুষ, অনেক যাবে জিজ্ঞেস করছে বলে জানি না। আমার কথা হচ্ছে, আমি যদি জানি যে মাদক আসতেছে ওই পয়েন্ট থেকে, পুলিশ জানে না? নিশ্চয়ই জানে, তো বন্ধ হয় না কেন? কারণটা বুঝে নিয়ে এই মাদক আসার রাস্তা জামাত ইসলামী ক্ষমতা আসলে পরে বন্ধ করে দেওয়া হবে। মাদক বন্ধ হবে, মাদকের ব্যবসায়ীরা তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে, রুজি রোজগারে মাদক বিক্রি করতে পারবে না। আমাদের কিশোর এবং যুবকদেরকে আমরা ধ্বংস হতে দেব না। কিশোর এবং যুবকদেরকে ধর্মীয় নৈতিক শিক্ষা দেওয়া হবে, যার যার ধর্ম, যাতে তারা এটা আকৃষ্ট না হয়, এবং তাদের বেকার সমস্যার সমাধান করে তাদেরকে যদি আমরা কর্মমুখী করতে পারি তাহলে তারা এই মাদকের দিকে যাবে না, এই 3টি সামাজিক ব্যাধির দিকে যাবে না। আরেকটা জিনিস লাগবে, সেটা তাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা। নীলফামারী বিনোদন কেন্দ্র নাই বললেই চলে, আছে কি কোনো বিনোদন কেন্দ্র? কয়েকটা পর্যটন কেন্দ্র আছে, নীলসাগর, তারপরে ধর্মপালের গড়, ভীমের চূড়া, তারপরে আপনার এরকম বেশ কয়েকটা আপনার আছে পর্যটন কেন্দ্র, মানুষ দেখতে যায়। এগুলোতে ভালো কোনো ব্যবস্থাপনা নাই, দেখার জন্য যাওয়ারই ব্যবস্থা অত্যন্ত দুর্গম রাস্তা, হরিশ্চন্দ্রের পাঠ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইগুলোতে যাওয়ার জন্য যদি যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করা যায়, সেখানে যদি ভালো করে ঘিরে রেস্ট হাউস তৈরি করে থাকার ব্যবস্থা করা যায়, আর কয়েকটা পর্যটন কেন্দ্রের মাটির নিচে স্থাপনা আছে, আচ্ছা আচ্ছা, সমস্যা, যেগুলো উন্মোচন করে, স্থাপনা মানে বিল্ডিং পুরাতন আমলে সেই সময়কার, এগুলো উন্মোচন করে যদি মানুষের দেখার ব্যবস্থা করা যায়, তাহলে এই পর্যটন কেন্দ্রগুলো থেকে নীলফামারী জেলা কোটি কোটি টাকা আয় করতে পারবে। আচ্ছা ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ব্যবস্থাগুলো শেষ করে দেবো। এই কাজগুলো করার মাধ্যমে নীলফামারীকে একটা সুন্দর, উন্নত এবং ধনী নীলফামারীতে পরিণত করা সম্ভব ইনশাআল্লাহ, যেটা ইতিপূর্বে কখনো হয়নি। আমি বিশ্বাস রাখি, আমি আশা করি, আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখি যে আল্লাহ তাআলা জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসলে এবং আমাকে নীলফামারীতে নির্বাচিত করা হলে আমি এই সকল কমিটমেন্ট বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
এই সকল কমিটমেন্টকে আমি এক বাক্যে বলতে চাই যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করব। ইনশাআল্লাহ। দ্বিতীয় কমিটমেন্ট যে আমি নীলফামারীর সকল রাজনৈতিক দল, সকল পেশার মানুষ, সকল ধর্মের মানুষ সবাইকে একত্রিত করে সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতা নিয়ে নীলফামারীকে করতে চাই। আমি নীলফামারীতে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, প্রৌঢ়ত্বের কাছাকাছি এসেছি। আপনাদের সাথে আমার রাজনৈতিক কারণে, সামাজিক কারণে আরো নানানভাবে সম্পর্কিত আমি আপনাদের সঙ্গে। কেউ মৃত্যুবরণ করলে আমাকে স্থানীয় দায়িত্বশীলরা সংবাদ দ্বারা আমি জানাতে উপস্থিত হই, আসি না? কেউ অসুস্থ হলে দেখতে যাই, কোনো বাড়ি পুড়ে গেলে ওই বাড়ি দেখতে যাই, কিছু দিতে পারি না পারি পাশে দাঁড়ানোর চেষ্টা করি, করি না? আপনাদের সাথে আমার যুগের পর যুগ ধরে সম্পর্ক। এখানে আমার বাবা নির্বাচন করেছেন, 5টা নির্বাচন করেছেন, জাতীয় সংসদের নির্বাচন। তিনি হয়তো জাতীয় সংসদ সদস্য হতে পারেন না, কিন্তু আপনারা তাকে অনেক সম্মান করেছেন, অনেক। তারই ছেলে হিসেবে আমাকে আজকে আপনাদের সামনে জাতীয় সংসদ সদস্য পদে উপস্থাপন করা হয়েছে। আমি সদর উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছি। আমার বাবার সাথে নানানভাবে সম্পর্কিত ব্যক্তি যারা রয়েছেন, আমার বাবার ছাত্র, আমার বাবাকে ভালোবাসেন এমন ব্যক্তিরা আমাকে দেখে আমার পরিচয় তারা জানেন, আমার মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করেছেন, অনেকে বুকে জড়িয়ে হয়েছেন। আমার বাবা 24 সালের 30 জানুয়ারি ইন্তিকাল করেছেন। তারা আমাকে বুকে ধরে ধরে চোখের পানি ফেলেছেন, আমার জন্য দোয়া করেছেন। তারা অনেকে এভাবেও বলেছেন যে তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করো, এই কথাও বলেছেন। আমি আমাকে আপনাদের সন্তান মনে করি, আমি আপনাকে আপনাদের ভাই মনে করি, আপনারা মনে করেন না? আমি বাইরে থেকে আসিনি, আমি নীলফামারীর মানুষ। বাইরে থেকে এসে অনেকে ভোট চান না, চান না? আমি মনে করি বাইরের মানুষ এসে ভোট চাচ্ছেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভোটটা আমি দাবি করি। কি আমার দাবি করার অধিকার আছে না? আমার এই অধিকার মানবেন? আমার আবেদন হচ্ছে, আমি মনে করি আমি যদি এইভাবে বলি আমাকে ভোট দিতেই হবে, আপনারা রাগ করবেন না, কি বলেন? দেবেন আমাকে ভোট? সবাই দেবেন? একটু হাত তুলে দেখাই। আমি আপনারা আমার দাবি মেনেছেন, আমার অধিকার আমাকে বুঝাই দিচ্ছেন, তাই না? আমি একটা অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারের ভোট, আপনাদের পাড়া প্রতিবেশীর ভোট, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে বলে তাদের ভোটটা আমাকে নিয়ে দিবেন। দেবেন সবাই? ইনশাআল্লাহ। আগেরটা দাবি, পরেরটা হলো অনুরোধ। আপনারা আমার দাবি এবং অনুরোধ দিতে মানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করুন এবং পরকালীন জীবনে মুক্তি দান করুন। আমি আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকেও যেন একইভাবে দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন এবং পরকালীন জীবনে মুক্তি দান করেন। আমিন। আজকের এই জনসভার মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলার বিরাট একটি সুযোগ আসছে। আসুন আমরা সবাই মিলে ব্যালট পেপারে একটি সিলের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলি। এই পরিবর্তনের আহ্বান জানিয়ে আমি কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। একটি অনুরোধ, আমাদের সকল নেতৃবৃন্দ এখনো বসে আছেন এখানে, আমাকে একটা প্রোগ্রামের কারণে আগে যেতে হচ্ছে, আপনারা অবশ্যই আমাদের সকল নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারপর যাবেন ইনশাআল্লাহ।
আমাদের প্রধান অতিথির অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে এই মুহূর্তে আগে বক্তব্য চলে